যাতে ভুল না হয় এবং সহজেই মনে থাকে। তারপর তিনটি স্কুল তিনটি প্রমাণকে স্বীকার করেছিল কোন কোন স্কুল? বলো সন্দীপ। তিনটি প্রমাণকে স্বীকার করেছিল, কি কি তিনটি? প্রত্যক্ষ অনুমান এবং শব্দ প্রমাণকে স্বীকার করেছিল তারা যোগ, আরেকটা সেদিন বলা হয়নি, সেটা হচ্ছে সাংখ্য। সাংখ্য তিনটি প্রমাণকে স্বীকার করেছিল, প্রত্যক্ষ অনুমান এবং শব্দ। তারপর চারটি প্রমাণ স্বীকার করেছিল কোন স্কুল? ন্যায় স্কুল। প্রত্যক্ষ অনুমান শব্দ এবং উপমান। তারপর হচ্ছে পাঁচটি প্রমাণকে স্বীকার করেছিল প্রভাকর মীমাংসা। কি কি? প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান অর্থাপত্তি। এবং 6টি প্রমাণকে স্বীকার করেছিল ভাট্ট মীমাংসা অদ্বৈত বেদান্তরা। এই 6টি প্রমাণকে স্বীকার করেছিল কি কি? প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি এবং অনুপলব্ধি। এই 6টি প্রমাণকে স্বীকার করেছিল। আমি গতদিন বলেছিলাম যেটা কিভাবে মনে রাখবে। যদি আমি এক থেকে শুরু করি, এক অর্থাৎ প্রত্যক্ষ প্রমাণকে স্বীকার করেছিল চার্বাকরা, নাস্তিক দর্শন চার্বাক কিন্তু, বা চরমপন্থী দর্শন। এই চার্বাকরা একটি প্রমাণ প্রত্যক্ষ প্রমাণকে স্বীকার করেছিল। এবং দুই হচ্ছে বৌদ্ধ। কি দুইটি প্রমাণকে কি প্রত্যক্ষ এবং বৈশেষিক। এরা হচ্ছে দুটো প্রমাণকে স্বীকার করেছিল। দুটো প্রমাণ দেখো আমি এখানে বলে দিই কি কি প্রত্যক্ষ এবং অনুমান, বৌদ্ধ এবং হচ্ছে বৈশেষিক। এই যে এটা হচ্ছে বৌদ্ধ, এবং এখানে বৈশেষিক, এখানে কিন্তু এই আছে দুটো অর্থাৎ এই দুটো আছে। এরা হচ্ছে, মানে মনে রাখবো আমি যে দুটো প্রমাণকে কারা কারা স্বীকার করেছিল, দুটো পাচ্ছি কোথায়? বৌদ্ধ এবং বৈশেষিকে। এরা হচ্ছে দুটো প্রমাণকে স্বীকার করেছিল। তারপরে কি জ তিনটি প্রমাণকে স্বীকার করেছিল তারা জ জতে কি জৈন এবং যোগ। এরা হচ্ছে তিনটি প্রমাণকে স্বীকার করেছিল কি কি? প্রত্যক্ষ অনুমান শব্দ, আর একটা হচ্ছে সাংখ্য। জৈন, যোগ এবং সাংখ্য এরা তিনটি প্রমাণকে স্বীকার করেছিল। ন্যায় হচ্ছে চারটি, ভাকর মীমাংসা পাঁচটি, ভাট্ট মীমাংসা অদ্বৈত বেদান্ত ছয়টি। এইভাবে মনে রাখতে হবে, তাহলে আর ভুল হবে না। তো আজকে আলোচনা করব প্রমাণ। এই যে 6টি প্রমাণ, এই প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান অর্থবদ্ধ অনুপলব্ধি, এই 6টি প্রমাণ নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে পুরোটা সম্পূর্ণ তোমরা সবাই যদি একবার বাংলাটা বুঝে নিতে পারো, ইংরেজির ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর যদি বাংলাটা না বুঝে ইংরেজি পুরোটা মানে আগে পড়ো আর কি, যাদের মোটামুটি ধারণা আছে তারা বুঝতে পারবে, কিন্তু যাদের ধারণা নেই তারা কিন্তু বুঝতে পারবে না, অসুবিধা হবে একটু। তো দেখো এখানে এই যে জ্ঞান, জ্ঞান কাকে বলে? আমরা জানি জ্ঞানটা কি। জ্ঞান আমরা বই পড়ে আহরণ করি, কারোর সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা জ্ঞান আহরণ করি, আমাদের জ্ঞান বৃদ্ধি পাই, বই পড়ে হয়। তো জ্ঞানটাকে জ্ঞাতা এবং জ্ঞেয় বস্তুর মধ্যে সম্পর্কের উপলব্ধি হলো জ্ঞান। জ্ঞাতা হচ্ছে সেই ব্যক্তি যিনি জ্ঞান অর্জন করেন, এবং জ্ঞাতা যে বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করেন সেটা হলো জ্ঞেয়। জ্ঞাতা এবং জ্ঞেয় বস্তুর মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে জ্ঞান। অর্থাৎ যেখান থেকে আহরণ করছি, মনে করো বই থেকে আমি জ্ঞান গ্রহণ করছি, সেই জ্ঞান অর্জনটা কি? সেটা হচ্ছে জ্ঞেয়। এবং জ্ঞাতা এবং জ্ঞেয় বস্তুর মধ্যে যে সম্পর্ক হচ্ছে সেটা হচ্ছে জ্ঞান। আচ্ছা, জ্ঞান কয় প্রকার এখানে বলেছে? কি কি? দুই প্রকার, প্রমা এবং অপ্রমা। তো প্রমা মানে কি? প্রমা মানে হচ্ছে যথার্থ জ্ঞান, এবং অপ্রমা মানে কি? অযথার্থ জ্ঞান। বুঝতে পারছো সবাই? একদম সহজ করে। প্রমা মানে হচ্ছে যথার্থ জ্ঞান, অপ্রমা মানে হচ্ছে অযথার্থ জ্ঞান। আচ্ছা, আমি যে ওই একটা নোটস দিয়েছিলাম গ্রুপে, সেটা কি সবাই পড়েছো? একটু দেখেছিলে কেউ? পুরোটা বাংলায় অনুমান, সবাই কি দেখেছিলে নোটটা? মানে একটু পড়েছো? যদি পড়ে থাকো ওখানে অনেকটা দেওয়া আছে এবং সহজ করে লেখা আছে ওখানে। তো প্রমাটা কি?
প্রমা হচ্ছে সকল রকমের সংশয় মুক্ত বৈধ জ্ঞান, সেখানে কোনো সংশয় থাকবে না, অর্থাৎ যথার্থ জ্ঞানকে বোঝায়। প্রমা দর্শনের প্রধান উদ্দেশ্য হল সত্যকে উপলব্ধি করা ও সত্য জ্ঞান অর্জন করা। ভারতীয় দর্শনে বৈধ জ্ঞানকে প্রমা বলে। প্রমা শব্দের অর্থ হচ্ছে সকল রকমের সংশয় মুক্ত বৈধ জ্ঞান। অপ্রমাটা কি? যে অনুভব সন্দিগ্ধ এবং অযথার্থ, সেই অনুভবে হচ্ছে অপ্রমা বা অযথার্থ জ্ঞান। সকল রকম সংশয়পূর্ণ অনুভবে হচ্ছে অপ্রমা, অর্থাৎ সংশয় থাকবে। তাহলে কি অপ্রমা কি জ্ঞান নয়? অপ্রমা কিন্তু জ্ঞান। হুম। প্রমাণ কাকে বলে তাহলে? প্রমাণ হচ্ছে সেই পদ্ধতি যার দ্বারা যথার্থ জ্ঞান অর্জন করা যায়, অর্থাৎ বৈধ জ্ঞান অর্জনের উপায়কে প্রমাণ বলে। প্রমাণকে প্রসারকরণও বলে। তাহলে আমরা এখানে এই যে প্রমাণ, এই প্রমাণটা কিভাবে পাচ্ছি? প্রত্যক্ষ, অনুমানের মধ্য দিয়ে পাচ্ছি, প্রমাণের মধ্য দিয়ে পাচ্ছি। এগুলো কিন্তু এর মধ্যে কিন্তু আমরা প্রমাণ পাচ্ছি, অর্থাৎ জ্ঞান আহরণ করছি। বুঝতে না পারলে বলবো সবাই। ন্যায়ের মতে প্রত্যক্ষ কয় প্রকার ও কি কি? আচ্ছা, এখানে হচ্ছে প্রত্যক্ষের ভাগগুলো এলো যে আমরা কয়টি প্রমাণ পেলাম? 6টি প্রমাণ। তার মধ্যে ন্যায় হচ্ছে 4টি প্রমাণকে মেনে নিয়েছে। তো ন্যায়ের মতে এই যে প্রত্যক্ষ প্রমাণ কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। কি কি ভাগগুলো? লৌকিক প্রত্যক্ষ, অলৌকিক প্রত্যক্ষ। বুঝতে না পারলে বলবে সবাই, কারণ টু ওয়ে কমিউনিকেশন না হলে কিন্তু ক্লাসটা ভালো লাগবে না এবং ভালো হবে না। যে কোনো জিজ্ঞাসাকে সবাই বলবে। প্রত্যক্ষ এবং প্রত্যক্ষ প্রধানত 2 প্রকার হয়। কি কি? লৌকিক এবং অলৌকিক প্রত্যক্ষ। লৌকিক প্রত্যক্ষ 2 প্রকারের হয়। কি কি? বাহ্য প্রত্যক্ষ এবং অন্তর্মানস প্রত্যক্ষ। আর অলৌকিক প্রত্যক্ষ কি কি? সামান্য লক্ষণ, জ্ঞানজ লক্ষণ, যোগজ লক্ষণ। এই 3টি হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ। আচ্ছা, অপর একটি নীতির ভিত্তিতে নৈয়ায়িকরা লৌকিক প্রত্যক্ষকে 3 ভাগে ভাগ করেছেন। সেগুলো কি কি আবার? নির্বিকল্প, সবিকল্প, প্রত্যাবিজ্ঞা। তাহলে আমরা প্রত্যক্ষের কতগুলো ভাগ পেলাম? প্রত্যক্ষের কিন্তু অনেকগুলো ভাগ পেলাম। এই যে ভাগগুলো যখন মানে ইংরেজিতে পড়ে প্রথমে বুঝতে পারবে না এবং গুলিয়ে ফেলবে। তাহলে তুমি মনে রাখবে যে এই ভাগগুলো কি কি? দুটো পাচ্ছি, লৌকিক এবং অলৌকিক। লৌকিক কি কি? লৌকিক একদম বাহ্য প্রত্যক্ষ এবং অন্তর্মানস। এবং অলৌকিক কি কি? সামান্য লক্ষণ, জ্ঞানজ লক্ষণ, জ্ঞান লক্ষণ বা জ্ঞানজ লক্ষণ, যোগজ লক্ষণ। তারপর আরেকটি ভিত্তিতে কি ভাগ পাচ্ছি? অপর একটি নীতির ভিত্তিতে নৈয়ায়িকরা লৌকিক প্রত্যক্ষকে 3টি ভাগে ভাগ করেছেন। সেটা আবার কি কি? নির্বিকল্প, সবিকল্প, প্রত্যাবিজ্ঞা। তো এখন দেখো লৌকিক প্রত্যক্ষ কাকে বলে? চক্ষু, কর্ণ ইত্যাদি ইন্দ্রিয়ের সাহায্যে যে প্রত্যক্ষ হয় তাকে লৌকিক প্রত্যক্ষ বলে। লৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের লৌকিক সন্নিকর্ষ বা সংযোগ ঘটে। যখন আমরা চক্ষু, কর্ণ আমাদের সামনে একদম দেখতে পাই এবং বুঝতে পারি যে এটা হচ্ছে গণেশ দা বা এটা হচ্ছে লিসা, এটা হচ্ছে রাজীব, দেখতে পারি একদম সামনাসামনি, সেটা হচ্ছে লৌকিক প্রত্যক্ষ। সবাই বুঝতে পারছো? হ্যালো? আর অলৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে এখানে একটু সমস্যা আছে, দেখে নিয়ে। অলৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের অলৌকিক সন্নিকর্ষ ঘটে। এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই 5টি ইন্দ্রিয়ের সঙ্গে যখন বস্তু বা বিষয়ের সংযোগ ঘটে তখন তাকে বাহ্য প্রত্যক্ষ বলা হয়। যেমন আমাদের চোখের সঙ্গে যখন একটি ঘটের সংযোগ হয় তখন ঘটটি সম্পর্কে আমাদের বাহ্য প্রত্যক্ষ হয়। মানস বা অন্তর্মানস প্রত্যক্ষটা কি? মনের সঙ্গে যখন চিন্তা, অনুভূতি, ইচ্ছা ইত্যাদির মানসিক সংযোগ ঘটে তখন তাকে মানস বা
অন্তর্মানস প্রত্যক্ষ বলে। তাহলে এটা কি? মনের সঙ্গে যখন চিন্তা, অনুভূতি, ইচ্ছা ইত্যাদির মানসিক সংযোগ ঘটে তখন তাকে কি বলে? মানস বা আন্তর্মানস প্রত্যক্ষ বলে। অলৌকিক প্রত্যক্ষ বলতে কি বোঝায়? কোনো বস্তু বা বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষ যখন লৌকিক হয় না, তখন সেই প্রত্যক্ষকে অলৌকিক প্রত্যক্ষ বলা হয়। এখানে জ্ঞাতব্য বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ অলৌকিক হয়। উদাহরণ কি আছে এখানে? উদাহরণটা নেই। জ্ঞানজ লক্ষণ, এখানে ভালো করে মনে রাখবে যে এই লাইনগুলোর মধ্যে বা এই যে জ্ঞানজ লক্ষণ অর্থাৎ জ্ঞানের কথা বলেছে এখানে। তো কি বলছে দেখো, আমাদের কোনো ইন্দ্রিয়ের সঙ্গে যখন কোনো বস্তু বা ব্যক্তির সংস্পর্শ ঘটে তখন যদি আমরা সেই বস্তু বা ব্যক্তি সম্পর্কে পূর্বে লব্ধ কোনো জ্ঞানকে প্রত্যক্ষ করি তখন সেই প্রত্যক্ষকে জ্ঞানজ লক্ষণ প্রত্যক্ষ বলে। দূর থেকে আমরা যখন চন্দন হবে, চন্দন কাঠকে দেখে বলি তার সুগন্ধ, বা বরফকে দেখে বলি তার ঠান্ডা, তখন জ্ঞানজ লক্ষণ প্রত্যক্ষ হয়। কারণ এখানে আমরা আগে থেকেই জানতাম চন্দন কাঠের গন্ধ সুন্দর বা বরফ ঠান্ডা। তাহলে জ্ঞানজ লক্ষণটা কি? যে বিষয়টা বা যে জিনিসটা আমি দেখছি সেই বিষয়টা সম্পর্কে পূর্বে আমার জ্ঞান রয়েছে, এবং সেই জ্ঞানের দ্বারা আমি আবার যখন সেই জিনিসটা দেখব সেই পূর্ব জ্ঞানের ভিত্তিতে আমি আগেই বুঝতে পারবো যে এই বিষয়টার ধর্ম, গুণ, এই সমস্ত। সেটা হচ্ছে জ্ঞানজ লক্ষণ প্রত্যক্ষ। যোগজ লক্ষণ প্রত্যক্ষটা কি? তৃতীয় প্রকার অলৌকিক প্রত্যক্ষের নাম হলো যোগজ প্রত্যক্ষ। নৈয়ায়িকগণ যোগীদের এক প্রকার অলৌকিক প্রত্যক্ষ স্বীকার করেন। যোগাভ্যাসের দ্বারা লব্ধ শক্তির মাধ্যমে ভূত, ভবিষ্যৎ প্রচ্ছন্ন অতি সূক্ষ্ম বিষয়ের প্রত্যক্ষ হলো যোগজ প্রত্যক্ষ। এই জাতীয় প্রত্যক্ষ সকলের ক্ষেত্রে সম্ভব নয়। কেবল যে সমস্ত যোগীরা যোগাভ্যাস দ্বারা অসাধারণ বা অলৌকিক শক্তির অধিকারী তাদের পক্ষেই যোগজ প্রত্যক্ষ সম্ভব। তো যোগজ প্রত্যক্ষ কি? যারা যোগ ব্যায়াম করে, ভূত, ভবিষ্যৎ ইত্যাদি, এখন আমরা যদিও আহ, সময়ের সঙ্গে সঙ্গে সেটা অনেকটা অন্তর্নিহিত মানে দেখা যায় না এখন। কিন্তু আগে আমরা দেখতাম বিভিন্ন ঋষি মুনিদের কথা শুনতাম। মানে এই ইন্ডিয়ান লজিকে মহর্ষি গৌতম, বেদব্যাস এদের কথা পাই। তো এরা যখন কোনো একটা কথা বলতো তাদের কথাকে যোগজ প্রত্যক্ষ বলা হতো। আবার এখানে একটা ভাগ আছে এই যোগজ প্রত্যক্ষের। যোগজ প্রত্যক্ষ দু রকমের হয় কি কি? মুক্ত, এটা মুক্ত হবে, মুক্ত এবং যজ্ঞাজ্ঞান। যেসব যোগীরা যোগ ও সাধনায় পূর্ণতা লাভ করেছেন তারা হলেন মুক্ত যোগী। এইসব যোগীরা সিদ্ধ পুরুষ। আর যেসব যোগীরা যোগ সাধনায় রত এবং ঈশ্বরের কাছে পৌঁছবার চেষ্টা করে চলেছেন এবং পূর্ণতা লাভের পথে অগ্রসরমান তারা হলেন যাজ্ঞাজ্ঞান বা বিযুক্ত যোগী। যাজ্ঞাজ্ঞান যোগী পূর্ণ সিদ্ধপ্রাপ্ত নন। তাহলে মুক্ত কারা? যারা একদম সিদ্ধিপ্রাপ্ত, তারা হচ্ছে মুক্ত যোগী এবং বা সিদ্ধ পুরুষ। এবং যাজ্ঞাজ্ঞান তারা যারা এই সাধনায় রত আছেন কিন্তু পূর্ণ সিদ্ধিপ্রাপ্ত হয়ে ওঠেননি, তারা হচ্ছে যজ্ঞাজ্ঞান। আচ্ছা, বোঝাতে পারছি আমি? বুঝতে পারছো সবাই? পায়েল? তারপর অপর নীতির ভিত্তিতে নৈয়ায়িকরা লৌকিক প্রত্যক্ষকে কয় ভাগে ভাগ করেছেন? কি কি? তিন ভাগে। নির্বিকল্প, সবিকল্প, প্রত্যাবিজ্ঞান। নির্বিকল্প কি? যে প্রত্যক্ষে আমরা বস্তু সম্পর্কে জ্ঞান লাভ করি কিন্তু বস্তুটি কি তার নাম, গুণ, প্রকার সম্পর্কে কোনো জ্ঞান হয় না, তাকে নির্বিকল্প প্রত্যক্ষ বলে। নির্বিকল্প, আমরা যখন একটি ঘরে ঢুকি, আচ্ছা মনে করো আমরা রাস্তায় যাচ্ছি, তো একজনকে দেখলাম কিন্তু তার চেহারা দেখে বুঝতে পারলাম যে সেটা মানুষ, সেটা হচ্ছে একটি মেয়ে, তাকে আমি দেখলাম কিন্তু তার নাম কি, তার বাড়ি কোথায়, তার পরিচয় কি সেটা আমি জানি না। তো সেটা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। সবিকল্প প্রত্যক্ষ কি তাহলে? আমি যখন সেই মেয়েটিকে দেখলাম তো আমি তাকে জানতাম, তার নামটা কি সেটাও জানতাম এবং তার পরিচয়টা কি সেটাও আমি জানতাম।
সেটা আমি জানতাম। বস্তুটি কি তার নাম গতিটি জানতে পারি, তখন আমাদের স্ববিকল্প প্রত্যক্ষ হয়। কোনো বস্তুকে দেখে যখন আমরা সেটি যে একটি সুমিষ্ট আম তা বুঝতে পারি, তখন আমাদের স্ববিকল্প প্রত্যক্ষ হয়। তাহলে আমরা মেয়েটিকে যখন জানতে পারি, তার নাম ধাম পরিসব জানি, তো সেটা হচ্ছে কি স্ববিকল্প প্রত্যক্ষ। প্রত্যাবিজ্ঞাটা কি? প্রত্যাবিজ্ঞা হলো বস্তুকে কেবল জানা নয়, তাকে পূর্ব পরিচিত বলে চিনতে পারা। অর্থাৎ পূর্বে পরিচিত কোনো বস্তু বা ব্যক্তিকে পুনরায় দেখে চিনতে পারা। যেমন কোনো একজন ব্যক্তিকে দেখে আমি বলি ইনি আমাদের দর্শনের অধ্যাপক ছিলেন, তখন তাকে প্রত্যবিজ্ঞা বলা হবে। এই জ্ঞান কিন্তু স্মৃতি নয়, এটা হলো প্রত্যক্ষ জ্ঞান। অনুমান। অনুমানটা কি তাহলে? এই যে তাহলে কি পেলাম? প্রমাণের প্রমাণের ভাগগুলো পেলাম, মানে প্রত্যক্ষ প্রমাণের ভাগগুলো কিন্তু পেলাম। তো প্রত্যক্ষ প্রমাণকে কতগুলো ভাগে পেলাম? আচ্ছা, শেষের দিকে রিভাইজ করবো, সবগুলো পড়ে নিই। তারপর হচ্ছে অনুমান। অনুমানটা কি? অনুমান হচ্ছে পশ্চাৎ, এবং অনুমানে পশ্চাৎ অর্থাৎ পরে, এবং মান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। কাজেই আক্ষরিক অর্থে অনুমান হচ্ছে যে জ্ঞান পূর্বে লব্ধ কোনো জ্ঞানের মাধ্যমে অর্জিত হয়, তাই হচ্ছে অনুমান প্রত্যক্ষ জ্ঞান। অনুমান, আচ্ছা অনুমান, তাই অনুমান প্রত্যক্ষ জ্ঞান নয়, অপ্রত্যক্ষ জ্ঞান। প্রত্যক্ষ জ্ঞান তাহলে কি বললাম? যেটা সামনে আমরা দেখবো, সামনাসামনি যেটা দেখবো, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে, সেটা প্রত্যক্ষ জ্ঞান। আর অনুমানটা কি? আমাদের পূর্ব জ্ঞানের ভিত্তিতে, মানে পশ্চাৎ মানে আগে যেটা হয়ে গেছে, মানে পূর্বে যেটা হয়ে গেছে, সেই ভিত্তিতে আমরা যে জ্ঞান অর্জন করবো সেটা হচ্ছে অপ্রত্যক্ষ জ্ঞান বা অনুমান। অনুমানের ভাগগুলো কি কি? স্বার্থ অনুমান এবং পরার্থ অনুমান। দেখো এখানে স্বার্থ, স্বার্থটা কি শব্দ? যখন আমি নিজের স্বার্থের জন্য কোনো জ্ঞান আহরণ করব সেটা হচ্ছে স্বার্থ অনুমান। এবং পরার্থ মানে কি? পরের জন্য। পরের জন্য যখন আমি জ্ঞান আহরণ করব, যেমন তোমাদের আমি বোঝাচ্ছি, তো আমার যেমন নিজের জ্ঞান আহরণ হচ্ছে এবং তোমাদেরও আমি জ্ঞান দিচ্ছি, তো সেটা হচ্ছে পরের জন্য, তোমাদের জন্য করছি আমি, তো সেটা হচ্ছে পরার্থ জ্ঞান। তাহলে কি? যখন আমি নিজের জন্য জ্ঞান আহরণ করব সেটা হচ্ছে স্বার্থানুমান, এবং যখন আমি অন্য কারোর জন্য জ্ঞান আহরণ করব সেটা হচ্ছে পরার্থ অনুমান। বোঝা গেল? বুঝতে পারছো স্বার্থ অনুমান এবং পরার্থ অনুমানটা কি তাহলে? রাজীব? শতাব্দী আছেন আপনি? তারপর হচ্ছে পরার্থ অনুমানের। আচ্ছা, এখানে এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন আসে। এই প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়, নিগমন বা সিদ্ধান্ত, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। পরার্থ অনুমানের অবয়বে ৫টি বাক্য থাকে। যেমন এই পর্বতে আগুন আছে, এটা কি প্রতিজ্ঞা। কারণ অর্থাৎ হেতু, এই পর্বতে ধোঁয়া দেখা যাচ্ছে, যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুন থাকে। উদাহরণ কি? রান্নাঘর দিলাম উদাহরণ। পর্বতে ধোঁয়া দেখা যাচ্ছে, উপনয়, অতএব পর্বতে আগুন আছে, নিগমন বা সিদ্ধান্ত। এখান থেকে এই বাক্যগুলো দিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু একটা আসে, যে কোন অনুমান এটা, স্বার্থ অনুমান না পরার্থ অনুমান। আচ্ছা, তারপরে আরো কয়েকটা ভাগ পাই। এই যে অনুমানের কয়েকটা ভাগ পাই, পূর্ববৎ, শেষবৎ, কিছু বলবে? আচ্ছা, প্রতিজ্ঞা। আমি একটা এখানে মানে একটা ধরলাম, বাক্য ধরলাম এখানে, যে এই পর্বতে আগুন আছে। যেমন পাহাড়ে আগুন আছে, পর্বতে আগুন আছে। এই যে আগুনটা দেখা যাচ্ছে সেটা কোথায় দেখা যাচ্ছে, কারণটা কি, কেন দেখা যাচ্ছে? এই যে এই প্রশ্নগুলো দিয়ে যখন করি আমি, এই পর্বতে আগুন আছে, কারণটা কি, কেন, কারণটা কি? যে ওই পর্বতে ধোঁয়া দেখা যাচ্ছে। যেমন দার্জিলিং এ গেলাম, গিয়ে অনেক দূরে আমি দেখতে পেলাম যে পর্বতে আগুন আছে। আচ্ছা, শব্দের অর্থটা তো একই।
এটা আলাদা করে অর্থ মানে আমি পড়িনি আর কি। আমি এইভাবে পড়েছি যে এটা প্রতিজ্ঞা, অর্থাৎ এখানে কোনো একটি কারণ দেখিয়েছে, মানে কারণের যে কি বলবো এটাকে, তো জানো এটার অর্থটা? কোনো সম্পাদ্য বা সম্পাদ্য কারণ, মানে কোনো একটা কারণের কি বলবো এটাকে, মানে বোঝাতে পারছি না আমি। এক মিনিট। হ্যাঁ, ঘটমান ক্রিয়া বলা যেতে পারে, হ্যাঁ ঘটমান, কোনো একটা ঘটনা। কেউ জানো এটার অর্থটা কি এখানে, কি হিসেবে ব্যবহৃত হয়েছে? আমি ঘটনায় ধরলাম একটা, যে এই পর্বতে আগুন দেখা যাচ্ছে, তো কারণটা কি, হেতু হচ্ছে কারণ। এক মিনিট ওয়েট। এক মিনিট, এক মিনিট। প্রতিজ্ঞা, কেউ জানো এটা? এগুলো তো সহজ, হ্যাঁ হ্যাঁ বলো, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, বেশ। অ্যাসারশন, আমি একটা মনে করলাম হাইপোথিসিস, এটাকে হাইপোথিসিস ধরলাম আমি, হ্যাঁ বেশ। হ্যাঁ সেটাই। আমি বললাম এটাকে হাইপোথিসিস। এই যে প্রমাণ, এটাকে প্রমাণ করার জন্য এগুলো হচ্ছে উপকরণ আর কি, হেতু, কারণ, উদাহরণ, উপনয় এবং সিদ্ধান্ত দিয়ে আসলাম। আমি এটাকে মনে করো হাইপোথিসিস ধরলাম, প্রতিজ্ঞাটাকে কোনো একটা অ্যাসারশন ধরলাম। ঠিক আছে, বোঝা গেল? হ্যালো? তারপর হচ্ছে পূর্ববৎ অনুমান। পূর্ববৎ অনুমানটা কি, এখানে দেখো, পূর্ববৎ, পূর্বে। আমরা যখন দৃশ্য বা দেখা বা দৃষ্ট কারণ থেকে অদৃশ্য বা অদেখা বা অদৃষ্ট কার্য অনুমান করি, তখন তাকে পূর্ববৎ অনুমান বলে। যেমন আকাশে ঘন মেঘ দেখে আমরা যখন বলি বৃষ্টি হবে, এখানে কারণ প্রত্যক্ষ করে আমরা ভবিষ্যৎ কার্য অনুমান করি, এটা হচ্ছে পূর্ববৎ, আমরা পূর্ব থেকে বলতে পারি যে বৃষ্টি হবে, আকাশে মেঘ রয়েছে তো বৃষ্টি হতে পারে। তো এটা হচ্ছে পূর্ববৎ অনুমান। শেষবৎ অনুমানটা কি, যখন কার্যটা হয়ে যায়, হয়ে যাওয়ার আমরা যখন প্রত্যক্ষ বা দৃশ্য কার্য থেকে অপ্রত্যক্ষ বা অদৃশ্য কারণ অনুমান করি, তখন তাকে শেষবৎ অনুমান বলে। ঘুম থেকে উঠে মাটি ভিজা দেখে যখন বলি যে রাত্রে বৃষ্টি হয়েছিল, তখন তাকে শেষবৎ অনুমান বলে। যেমন বন্যা হচ্ছে, হঠাৎ করে আমি সকালে উঠে দেখলাম বন্যা হচ্ছে, তো সেটা দেখে আমি বুঝতে পারবো যে আগে গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে শেষবৎ অনুমান। সামান্যত দৃষ্ট অনুমানটা কি, একই রকমের অভিজ্ঞতা থেকে যখন দুটি বিষয়ের মধ্যে সর্বদা একই ধরনের সম্পর্ক দেখা যায়, এই দুটি বিষয়ের মধ্যে একটিকে দেখে অপরটিকে অনুমান করা হয়, তখন তাকে সামান্যত দৃষ্ট অনুমান বলে। আমাদের অভিজ্ঞতায় সর্বদাই আমরা দেখি যে শিংওয়ালা জন্তুর পায়ে খুর দ্বিখণ্ডিত হয়, যেমন গরু, মোষ ইত্যাদি। আমরা অরুণাচল প্রদেশে বেড়াতে গিয়ে মিথুন নামক এক ধরনের জন্তুর মাথায় শিং দেখে অনুমান করলাম যে মিথুনের পায়েরও খুর দ্বিখণ্ডিত হয়। অর্থাৎ সামান্যত কোনো একটা কোনো দুটো বিষয়ের মধ্যে কোনো সামান্য মিল খুঁজে পাই, সেই মিলটা দেখে আমরা বুঝতে পারি যে এটা এই গোত্রের হতে পারে, তখন তাকে সামান্য দৃষ্ট অনুমান দেয়। তারপর হচ্ছে ব্যাপ্তি। এই ব্যাপ্তিটা কি, ব্যাপ্তি, ব্যাপ্তি হচ্ছে বিস্তৃতি বা ব্যাপকতা। এর অর্থ হচ্ছে বিস্তৃতি বা ব্যাপকতা। হেতুপদ এবং সাধ্যপদ। আচ্ছা, এই প্রতিজ্ঞা হচ্ছে কি সাধ্যপদ, ঠিক আছে? প্রতিজ্ঞার অর্থ হচ্ছে সাধ্যপদ।
হেতুপদ এবং সাধ্যপদের মধ্যে নিয়ত সম্বন্ধকে ব্যাপ্তি বলে। নিয়ত সম্বন্ধকে ব্যাপ্তি বলে। এই যে কারণ এবং কার্যের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে ব্যাপ্তি। অর্থাৎ যেখানে হেতু উপস্থিত থাকবে সেখানে সাধ্য উপস্থিত থাকবে। আচ্ছা, ওই প্রতিজ্ঞা কি? সাধ্যপদ। যেখানে ধোঁয়া থাকবে সেখানে আগুনও থাকবে। ধোঁয়া এবং আগুনের মধ্যে নিয়ত সম্বন্ধের নাম হচ্ছে ব্যাপ্তি। ব্যাপ্তি দুই রকমের হয়, কি? সমব্যাপ্তি এবং বিষম ব্যাপ্তি। সমব্যাপ্তি কি? যখন দুটি বস্তুতে বা বিষয়ে নিয়ত সাহচর্য সম্পর্ক থাকে তাকে সমব্যাপ্তি বলে। সকল জ্ঞাত বস্তুর নাম থাকে এবং জ্ঞাত বস্তু এবং নাম থাকা দুটি বিষয়ের মধ্যে সমব্যাপ্তি বিদ্যমান। অসমব্যাপ্তি কি? অসম বা বিষম ব্যাপ্তিতে দুটি বিষয় বা বস্তুর মধ্যে সদা সাহচর্য ব্যাপ্তির সম্বন্ধকে নিয়ন্ত্রণ করে না। ধোঁয়া এবং আগুনের মধ্যেকার ব্যাপ্তির সম্বন্ধ। যেমন অসমব্যাপ্তিটা কি? যেমন ইলেকট্রিক কারেন্ট আছে কিন্তু সেখানে কিন্তু ধোঁয়া নেই। ধোঁয়ার উপস্থিতি কি আছে ইলেকট্রিকে? সেখানে কিন্তু আগুন আছে, সেখানে কিন্তু ধোঁয়া নেই। তো সেটা কি? অসমব্যাপ্তি। এবং যেমন গ্যাস, বা যেমন আমি রান্না করছি চুলোতে, তো সেখানে ধোঁয়াও আছে এবং আগুনও আছে, সেটা কি? সমব্যাপ্তি। বুঝতে পারলে? হ্যালো? তারপর কেবলান্বয়ী অনুমান বলতে কি বোঝো? কেবলান্বয়ী হেতু, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। কেবলান্বয়ী, কেবল ব্যতিরেকী, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। তো এই জায়গাটা মনে রাখতে হবে। হেতু এবং সাধ্য পদের মধ্যে সদর্থক সম্পর্কের ভিত্তিতে যে অনুমান করা হয়, হেতু এবং সাধ্য পদের মধ্যে সদর্থক সম্পর্কের ভিত্তিতে যে অনুমান করা হয় তাকে কেবলান্বয়ী অনুমান বলে। এই জাতীয় অনুমানে হেতুপদ এবং সাধ্য পদের মধ্যে নিয়ত সম্বন্ধের উপস্থিত থাকে। সব ক্ষেত্রে ধোঁয়া থাকলে আগুন থাকে, পর্বতে ধোঁয়া আছে, পর্বতে আগুন আছে, এটা সদর্থক অর্থাৎ হ্যাবাচক। সেটা হচ্ছে কেবলান্বয়ী ব্যতিরেক অনুমান। কেবলান্বয়ী অনুমান। অন্বয় ব্যতিরেকী অনুমান কাকে বলে? হেতুপদ এবং সাধ্য পদের মধ্যে নিয়ত সম্বন্ধের অনুপস্থিতির ভিত্তিতে যে অনুমান করা হয় তাকে কেবল ব্যতিরেকী অনুমান বলে। এখানে হেতুপদ এবং সাধ্য পদের মধ্যে নয়ার্থক সম্বন্ধ থাকে। কি? কোথাও ধোঁয়া না থাকলে আগুন থাকে না। তাহলে যেখানে আগুন আছে সেখানে ধোঁয়া আছে, পর্বতে ধোঁয়া আছে এবং পর্বতে আগুন আছে। দেখো প্রথম বাক্যটা কিন্তু নাবাচক, নয়ার্থক শব্দ দিয়ে শুরু হচ্ছে সাধ্যপদটা, আর এটাকে কেবল ব্যতিরেকী অনুমান। তারপর অন্বয় ব্যতিরেকী অনুমান, এটা কি? এই জাতীয় অনুমানের ভিত্তি হেতুপদ এবং সাধ্যপদের মধ্যে সদর্থক এবং নয়ার্থক দুই রকমের সম্পর্ক থাকে। দুই রকমের সম্পর্কই থাকে। এই অনুমানে হেতুপদ এবং সাধ্যপদের মধ্যে নিয়ত সম্বন্ধের উপস্থিতি এবং দুই থাকে। সব ক্ষেত্রে ধোঁয়া থাকলে আগুন থাকে, পর্বতে ধোঁয়া আছে, পর্বতে আগুন আছে। আচ্ছা, এখানে খোলা হয়নি। ওয়েট। হ্যাঁ হ্যাঁ, বলছি, 1 মিনিট 1 মিনিট। খোলা হয়নি। অন্বয় ব্যতিরেক, এখানে নয়ার্থক এবং সদর্থক দু রকমই হবে। দুই রকমের সম্পর্কে কিন্তু এই অন্বয় ব্যতিরেকী অলঙ্কারে কিন্তু আছে। সব ক্ষেত্রেই ধোঁয়া থাকলে আগুন থাকে, পর্বতে ধোঁয়া আছে, পর্বতে আগুন আছে। কোথাও, আরেকটা 2 নাম্বার, এটা কিন্তু অন্বয় ব্যতিরেকী এবং এর পাশে একটা মানে দু রকমই থাকে এখানে। প্যাডে লিখে অভ্যাস নেই, অসুবিধা হচ্ছে।
কোথাও ধোঁয়া না থাকলে আগুন থাকে না। এটা হচ্ছে নয়ার্থক বাক্য দিয়ে শুরু হচ্ছে। তারপরে আবার ওই পর্বতে ধোঁয়া আছে, এটা দুটো দিয়ে প্রমাণ হচ্ছে। পর্বতে ধোঁয়া আছে, পর্বতে আগুন আছে। এটা হচ্ছে সদর্থক এবং নয়ার্থক দুটো বাক্য দিয়ে কিন্তু প্রমাণ হচ্ছে যে পর্বতে আগুন আছে, সেটা না বাচক দিয়ে এবং হ্যাঁ বাচক দিয়ে দুটো দিয়েই প্রমাণ হচ্ছে। আর এটা হচ্ছে অন্যয় ব্যতিরেকী অনুমান। আচ্ছা, তো এই প্রত্যক্ষ এবং অনুমান, প্রত্যক্ষ প্রমাণ এবং অনুমান এই দুটো হলো। আর বাকিগুলো বলে দিচ্ছি, তোলা নেই মনে হচ্ছে। অন্য একটা হচ্ছে রয়েছে, সেটা একটু রিভাইজ করে দিই। কি কি পড়লাম? এখান থেকে যেটা পড়লাম সেটা একটু রিভাইজ করে দিচ্ছি। তাহলে জ্ঞান কি? জ্ঞান হচ্ছে গাতা এবং জ্ঞেয় বস্তুর মধ্যে সম্পর্কের যে উপলব্ধি, সেটা হচ্ছে জ্ঞান। প্রমাণটা কি? প্রমাণ হচ্ছে বৈধ জ্ঞান অর্জনের উপায়কে প্রমাণ বলে। প্রমা কি? সংশয় মুক্ত জ্ঞান হচ্ছে প্রমা, এবং অপ্রমা কি? সংশয়পূর্ণ জ্ঞান হচ্ছে অপ্রমা। ভারতীয় দর্শনে জ্ঞান কয় প্রকার প্রমাণের উল্লেখ আছে? 6 প্রকার। প্রত্যক্ষ বা সাক্ষাৎ জ্ঞান। প্রত্যক্ষ কি? প্রত্যক্ষ হচ্ছে প্রত্যক্ষ বা সাক্ষাৎ জ্ঞান। এবং অনুমান। অনুমান কি? অনুমান অর্থ হচ্ছে অনুমানের পশ্চাৎ, এবং মান মানে হচ্ছে জ্ঞান, অর্থাৎ পশ্চাৎ জ্ঞান। অনুমানে কয়টি পদ থাকে? 3টি পদ। কি কি? সাধ্যপদ, পক্ষপদ এবং হেতুপদ। অনুমানের এই 3টি পদ থাকে। তারপর হচ্ছে ব্যাপ্তি পেলাম। ব্যাপ্তিটা কি? ব্যাপ্তি হচ্ছে অনুমানের যৌক্তিক ভিত্তি হচ্ছে এই ব্যাপ্তি। ব্যাপ্তির দুটো উপাদান, সমব্যাপ্তি, অসমব্যাপ্তি। যেখানে আচ্ছা, ব্যাপ্তি শব্দের অর্থ হচ্ছে বিস্তৃতি। তারপর হচ্ছে ভাগগুলো একটু বলি। প্রমাণের কি কি ভাগ পেলাম বলো দেখি? প্রমাণের ভাগগুলো, প্রত্যক্ষ প্রমাণের, প্রত্যক্ষ প্রমাণের ভাগগুলো বলো, কি জানো? হুম, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, বলো দেখি একবার। অলৌকিক, লৌকিক এবং অলৌকিক। লৌকিক কি বললাম? বাহ্য এবং অন্তর্মানস। অলৌকিক সামান্য লক্ষণ, জ্ঞানজ লক্ষণ, যোগজ লক্ষণ। লৌকিক প্রত্যক্ষ কি? চক্ষু, কর্ণ ইত্যাদি ইন্দ্রিয়ের সাহায্যে যে প্রত্যক্ষ হয় সেটা লৌকিক। বাহ্য প্রত্যক্ষ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই 5টি ইন্দ্রিয়ের সঙ্গে যখন বস্তু এবং বিষয়ের সংযোগ ঘটে তখন তাকে বাহ্য প্রত্যক্ষ বলা হয়। অন্তর্মানস কি? মনের চিন্তা, অনুভূতি, ইচ্ছা ইত্যাদি মানসিক সংযোগ ঘটলে সেটা হচ্ছে মানস অন্তর্মানস। অলৌকিক কোনো বস্তু বা বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষ যখন লৌকিক হয় না, অলৌকিক হয়, সেটা হচ্ছে অলৌকিক। সামান্য লক্ষণটা কি? সামান্য লক্ষণ কোনো একটা বস্তুর সঙ্গে, মানে বস্তুকে দেখেই সাদৃশ্য দেখে যেটা আমরা সেই বস্তু বা সেই গোত্রে মনে করি, সেটা হচ্ছে সামান্য লক্ষণ। যেমন একটা মানুষকে দেখে বুঝতে পারলাম যেটা মানে মণিপুরে একটা লোককে দেখে আমি বুঝতে পারলাম যে এরা হচ্ছে চৈনিক জাতের সঙ্গে মিল আছে, বা এটা চেনা চেনা হতে পারে। তো সেটা হচ্ছে সামান্য লক্ষণ। জ্ঞানজ লক্ষণ। জ্ঞানজ লক্ষণ কি? জ্ঞানজ লক্ষণটা কি বলো? আমরা পূর্বলব্ধ জ্ঞানের ভিত্তিতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন চন্দন কাঠকে দেখে আগে আমার জানা ছিল যে
সুগন্ধ আছে। বরফ আমি জানি যে ঠান্ডা, বরফে ঠান্ডা। তো সেটা দেখে আমি বুঝতে পারলাম যে এটা বরফ। যোগজ প্রত্যক্ষ কি? যারা এই যোগীদের আর কি, যোগ ব্যায়াম যারা করে তাদের যে জ্ঞান, সেটাই আর বেশি এখানে বলছিলাম। এটা হচ্ছে দুই প্রকার, মুক্ত এবং যজ্ঞা জ্ঞান। মুক্ত কারা? যারা সিদ্ধ পুরুষ, এবং যজ্ঞা জ্ঞান কারা? যারা সাধনায় রত আছে। তারপর আছে নির্বিকল্প, সবিকল্প, প্রত্যাবিজ্ঞা। নির্বিকল্পটা কি? বস্তু সম্পর্কে জ্ঞান লাভ করি, কিন্তু সেই বস্তু সম্পর্কে পুরো ধারণা আমার নেই, সেটা হচ্ছে নির্বিকল্প। সবিকল্প হচ্ছে কোনো বস্তু দেখলাম এবং তার সম্পর্কে পুরো ডিটেলস আমি জানি, সেটা হচ্ছে সবিকল্প। আর প্রত্যাবিজ্ঞাটা কি? যে আমি কোনো একজনকে দেখলাম, দেখে চিনতে পারলাম যে ইনি আমাদের শিক্ষক ছিলেন। তারপর অনুমান। অনুমান কি? পশ্চাৎ জ্ঞান। অনুমানে কিছু ভাগ পেলাম, স্বার্থ অনুমান, পরার্থ অনুমান। স্বার্থ অনুমান কি? যখন আমরা নিজের জন্য শিখি সেটা হচ্ছে স্বার্থ অনুমান, এবং যখন আমরা অন্য কারোর জন্য শিখি বা শেখাই সেটা হচ্ছে পরার্থ অনুমান। পরার্থ অনুমানের কয়টি ভাগ? 5টি। প্রতিজ্ঞা অর্থাৎ সাধ্যপথ, হেতু, উদাহরণ, উপনয়, নিগমন বা সিদ্ধান্ত। আরো অন্য ভাগগুলো কি কি? পূর্ববৎ অনুমান। যখন আমরা আকাশে মেঘ দেখে বলতে পারি যে বৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে পূর্ববাদ। শেষবাদ, বৃষ্টি হওয়ার পরে আমরা জানতে পারি যে আগামীকাল বৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে শেষবাদ। সামান্য দৃষ্ট অনুমান হচ্ছে দুটো বিষয়ের মধ্যে কি সামান্য দৃষ্ট কি মিল, সামান্য মিল খুঁজে পাই বা মিল দেখে আমরা বুঝতে পারি। যেমন আমি আফ্রিকায় গিয়ে স্প্রিংবক হরিণ দেখে বুঝতে পারলাম এর শিং রয়েছে, এর খুর হচ্ছে দ্বিখণ্ডিত, অর্থাৎ সে হচ্ছে হরিণ গোত্রের। সেটা হচ্ছে সামান্য দৃষ্ট অনুমান। বোঝা গেল? আচ্ছা, তারপর হচ্ছে কেবলন্বয়ী ব্যতিরেকী, কেবলন্বয়ী ব্যতিরেকী, কেবল ব্যতিরেকী এবং অন্বয় ব্যতিরেকী। তো এখানে কি কি পাচ্ছি? হেতু এবং সাধ্যবোধের মধ্যে যখন সদর্থক হবে সম্পর্কটা, সেটা হচ্ছে কেবলান্বয়ী অনুমান। এবং কেবল ব্যতিরেকী কি? যখন সম্পর্ক নয়ার্থক হবে তখন হচ্ছে কেবল ব্যতিরেকী। এবং অন্বয় ব্যতিরেকী কি? অন্বয় মানে যোগ। তো এখানে যোগ, অন্বয় ব্যতিরেকী কি? যখন সদর্থক এবং নয়ার্থক দুটোই যখন হবে তখন সেটা হচ্ছে অন্বয় ব্যতিরেকী অনুমান। বোঝা গেল? গোত্র বা ক্রম বা মিল, অন্যই যতটুকু থাকবে পরের দিন যদি বাকিটা করাই। বাকিগুলো খুব সহজ, এই দুটোরই ভাগগুলো আছে এবং তাছাড়া খুব একটা বেশি নেই। যেমন শব্দ প্রমাণটা কি? শব্দ থেকে যে জ্ঞান আহরণ করি। অর্থাবর্তী, অর্থের বেশি বিষয় এখানে আছে। যখন কোনো বিষয়কে জ্ঞাত কোনো কারণ দিয়ে ব্যাখ্যা করা যায় না তখন আমরা অজ্ঞাত কারণ দিয়ে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে অর্থাবর্তী। তারপর অনুপলব্ধি, মানে অভাব থেকে যে জ্ঞান লাভ করি সেটা হচ্ছে অনুপলব্ধি। এই বিষয়গুলো আছে। তো থাকলো আজ মক টেস্ট রয়েছে, তো 15 মিনিট পরে মক টেস্ট শুরু হবে। কারো কোনো অসুবিধা থাকলে বলো এখন, যে কোনো অসুবিধা। আমি ইংরেজি যে নোটসটা আছে সেটা পাঠিয়ে দেবো। কারো কোনো সমস্যা? সবাই বুঝতে পেরেছো? স্মৃতি, তুমি কি বুঝতে পেরেছো? রাখি, সুপ্রিয়া, পায়েল, ঋথিকা। আমি কেমন পড়াতে পারলাম সেটা আমি বুঝতে পারছি না। তো যতটুকু পড়ালাম তোমরা যদি পারো বাংলাটা একটু দেখে নিও, তারপর ইংরেজিটা পড়ো, তাহলে সহজেই বুঝতে পারবে। আর যে সিলোজিজম বা এই যে সাধ্যপদ হেতুপদ, এখান থেকে কিছু প্রশ্ন আমি করাবো আরেকদিন, তখন খুব ভালো করে বুঝতে পারবে এই বিষয়টা। কেবল নেই ব্যতিরেকী অনুমান, এগুলো একটু সহজ হবে তখন প্র্যাকটিস করবে। তো থাকলো আজ। আচ্ছা, বাকিদের সবার কি পড়া হয়েছে? জোড়াইচুত, মানস, সাময়িক পত্র, অন্নদা শঙ্করের প্রবন্ধ সবগুলো পড়া হয়েছে সবার? যতটুকু পড়েছো তো সেখান থেকে দেবো আমি, কারণ ভ্যারাইটির মানুষ থেকে প্রচুর প্রশ্ন রয়েছে।
মোটামুটি 200খানা প্রশ্ন আছে, একদিনে শেষ হবে না। তো সেখান থেকে করাবো। আর প্রবন্ধ দেবো, সঙ্গে দেখি কতক্ষণ করানো যায়। তো থাকলো আজ। সবাই চুপচাপ কেন, কথা বলো। রাজীব পড়েছো? রাজীব, সব পড়েছো? আচ্ছা, আমাকে কে যেন জিজ্ঞাসা করেছিল যে পড়ার টাইম টেবিলটা, এখানে আছো কি? ভুলে গেলাম। পায়েল কি বলেছিলে নাকি, না বিথিকা? কে বললো যেন, আমি গ্রুপে দিয়েছিলাম। পরীক্ষার আগে 1 মাস ওইভাবে পড়তে হবে। সকাল 6টা থেকে 9টা, 9টার থেকে 10টা 1 ঘন্টা মক টেস্ট, শেষ হয়ে গেল। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে 11টা থেকে বসলে 3টে পর্যন্ত পেপার 1 পড়লে, স্নান করে খেয়ে দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট, তারপর হচ্ছে 4টা বা 5টার থেকে বসলে 10টা পর্যন্ত রিডিং, মানে যেটা মক টেস্ট থাকবে রাত্রে সেটা পড়লে, তারপর হচ্ছে মক টেস্ট দিয়ে 1 ঘন্টা কবিতা পড়লে, আবার ঘুম। এইভাবে যদি পড়ো মোটামুটি কমপক্ষে দিনের বেলা আর কি, মানে টোটাল সারা 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 12 থেকে 14 ঘন্টা যদি রেগুলার পড়ো, রেগুলারিটি থাকতে হবে এবং একটা রুলস অনুযায়ী যেতে হবে। আমি যে আমি একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে যে বিষয়গুলো মক টেস্ট হবে, সেই বিষয়গুলো যদি কেউ 100% কমপ্লিট করে, মানে চেষ্টা করে, যদি একটু বাকি থাকে সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু যদি কেউ এই পুরোটা, মানে যেটা আমি দিলাম, ধরে যে মানুষ আজকে আছে, সাময়িক পত্র, অন্নদা শঙ্কর, আরেকটি কি প্রবন্ধ আছে, এই যে বিষয়টা 4 দিনে কিন্তু ঠিকঠাক করলে কমপ্লিট করা সম্ভব। যদি এখানে কেউ 100% দেয়, তার কিন্তু আমি বলতে পারি যে যে ভাবে, কারণ এটা অভিজ্ঞতা, আমি দেখেছি। আমি এটা বারবার বলি যে আমাদের গ্রুপে একটা মেয়ে ছিল, মেয়েটার নামটা বলে গেছি, কি একটা ছাত্রা, ফেসবুক গ্রুপে আলোচনা করতো। ওই মেয়েটা প্রত্যেকটা দিন আলোচনা করতো, প্রত্যেকটা দিন, এমন কোনো দিন বাদ নেই যে করতো না, প্রত্যেকটা দিন আলোচনা করতো 1 ঘন্টা। ওই মেয়েটা কিন্তু কোনো কোচিং কোনো কিচ্ছু ছাড়াই কিন্তু মানে পেয়ে গেছে জেরে। তোমাদের এত সহজ সুবিধা, এত সহজে সব কিছু পাচ্ছ, কিন্তু তোমরা ঠিকঠাক করছো না। আমি বলবো যে 100% এখানে দাও, জিআরএফ নেট জিআরএফ সব কিছু হবে। কিন্তু হ্যাঁ, দিতে হবে এখানে কমপক্ষে 12-14 ঘন্টা পরও, আশা করি হয়ে যাবে। ঠিক আছে, থাকলো। গুড নাইট। ও গুড নাইট নয়, মক টেস্ট আছে তারপর। ঠিক আছে, রাখলাম।